আমরা বলেছিলাম আর দুটো জিনিস পড়বো, একটা বলেছিলাম এসসিপি সিঙ্গেল সেল প্রোটিন, আর একটাকে বলেছিলাম বায়ো ফর্টিফিকেশন। দুটোই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম আরম্ভ করছি সিঙ্গেল সেল প্রোটিন এসসিপি। দেখ বাংলা করলে দাঁড়ায় ব্যাপারটা এককোষী প্রোটিন। কিছু কিছু অণুজীব আছে, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এইরকম কতগুলো অণুজীব থেকে বা অণুজীবের কালচার থেকে, সেটা বিশুদ্ধ কালচার হতে পারে বা মিশ্র কালচার হতে পারে। বিশুদ্ধ কালচার মানে শুধুমাত্র ব্যাকটেরিয়াকে কালচার করা হচ্ছে, বা শুধুমাত্র সায়ানোব্যাকটেরিয়াকে কালচার করা হচ্ছে, বা এও হতে পারে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়াকে একসঙ্গে কালচার করা হচ্ছে। কালচার মানে নিশ্চয়ই বুঝতে পারছি, আমরা যেহেতু টিস্যু কালচার পড়ে এসেছি, তাকে কৃত্রিম কর্ষণ মাধ্যমে কি করা হবে না কর্ষিত করা হবে। যখন কর্ষিত করে তাদের থেকে যে প্রোটিনটা পাওয়া যাবে, প্রোটিনটা পাওয়া যাবে মানে প্রোটিন নিষ্কাশন করা হয়, তার পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমরা পড়ব। সেই প্রোটিনটা বিভিন্ন প্রকার গবাদি পশু, ক্যাটেল ফিড মানে ক্যাটেলের ফিড, বা মানুষের প্রোটিনের সাপ্লিমেন্টারি ফুড হিসেবে ব্যবহার করা হয়। সাপ্লিমেন্টারি ফুড মানে হচ্ছে অনুপূরক খাদ্য। দেখবি যে বাজারে ওষুধ দোকানে প্রোটিনেক্স বলে একটা খাদ্য পাওয়া যায়, সেটা কিন্তু কালচার প্রোটিন। তাহলে এইরকম অণুজীব থেকে প্রাপ্ত যে প্রোটিনের অনুপূরক খাদ্য, প্রোটিনের যে সাপ্লিমেন্টারি খাদ্য, তাকে আমরা বলবো কি সিঙ্গেল সেল প্রোটিন। যেগুলোর আমি নাম বললাম দেখ, প্রত্যেকেই কিন্তু এককোষী। ব্যাকটেরিয়া বল, সায়ানোব্যাকটেরিয়া বল, শৈবাল বল, প্রায় সবাই কি না এককোষী। স্যাকারমাইসিস, ছত্রাক, এরা সব এককোষী। এককোষী থেকে প্রোটিনটা পাওয়া যায় বলে এদেরকে আমরা বলবো কি সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে সিঙ্গেল সেল প্রোটিন কি না, সিঙ্গেল সেল প্রোটিন হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া মানে হচ্ছে যাদেরকে আমরা বলি নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক, শৈবাল ইত্যাদি। বিশুদ্ধ কালচার বা মিশ্র কালচার। বিশুদ্ধ কালচার মানে আমরা বুঝি যে সেখানে শুধুমাত্র ব্যাকটেরিয়াকে কালচার করা হবে, বা সেখানে শুধুমাত্র সায়ানোব্যাকটেরিয়াকে কালচার করা হবে। আর মিশ্র কালচার বলতে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া একসঙ্গে সবাইকে কি করা হবে কালচার করা হবে। বিশুদ্ধ কালচার বা মিশ্র কালচার থেকে নিষ্কাশিত যে প্রোটিন গবাদি পশু এবং মানুষের প্রোটিনের অনুপূরক খাদ্য
হিসেবে ব্যবহৃত হয় তাদের সিঙ্গেল সেল প্রোটিন বলে, তাদের এসসিপি বলে। যেমন আমি যদি কতগুলো অণুজীবের নাম বলি যাদেরকে কালচার করা হয়ে থাকে, এরকম সব থেকে বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত যে শৈবালটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে স্পাইরুলিনা ম্যাক্সিমা, একটা সায়ানোব্যাকটেরিয়া, নীলাবসবুজ শৈবাল। এসসিপি উৎপাদনের ক্ষেত্রে সব থেকে প্রধান ভূমিকা যার, সে হচ্ছে স্পাইরুলিনা। তারপরে আমরা এটা হচ্ছে কি তাহলে ব্লু গ্রিন অ্যালগি, বিজিএ। যেমন হচ্ছে স্যাক্কারোমাইসিস, সেরিবিসি, ছত্রাক, ক্লোরেল্লা, ভালগেরিস, সবুজ শৈবাল, ক্যান্ডিডা, পেক্টোলাইটিকা, একটা ছত্রাক। এরকম দেখ বিভিন্ন প্রকার অণুজীব, এদেরকে যদি কৃত্রিম কর্ষণ মাধ্যমে যদি কালচার করা হয় তাহলে এখান থেকে কি হবে, প্রোটিন নিষ্কাশন করা হবে এবং সেই প্রোটিনটা প্রোটিনের সাপ্লিমেন্টারি খাদ্য হিসেবে কি হবে, ব্যবহৃত হবে। তখন সেই যে প্রোটিন, এই প্রোটিনটাকে আমরা কি বলবো, এই প্রোটিনটাকে আমরা কি বলবো, সিঙ্গেল সেল প্রোটিন। এবার এই সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করা হবে কিভাবে, এর পদ্ধতি কেমন? আমরা যখন অণুজীব পড়ব, সম্মুজিত দিকে, তখন আমরা একটা বিশেষ যন্ত্রের কথা বলব, যে যন্ত্রটার নাম হচ্ছে ফার্মেন্টার যন্ত্র। যত প্রকার অণুজীবকে কালচার করা হয়, অণুজীব কালচার করে কি হবে, বিভিন্ন ধরনের জৈব পদার্থ পাওয়া যায়, তো সে ইথাইল অ্যালকোহল বল, ল্যাকটিক অ্যাসিড বল, সাইট্রিক অ্যাসিড বল, আমি এখানে এসসিপির কথা বলছি, এসসিপি বলা হোক, সব কিন্তু অণুজীব থেকে প্রাপ্ত। অণুজীবকে যখন কালচার করা হয় ল্যাবে, তখন বিশেষ একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে ফার্মেন্টার যন্ত্র। এই ফার্মেন্টার যন্ত্রে কৃত্রিম কর্ষণ মাধ্যম দেওয়া থাকবে, কারণ অণুজীব তো, অণুজীবকে সবসময় কালচার করা হবে কিসে, কৃত্রিম কর্ষণ মাধ্যমে। তাহলে কৃত্রিম কর্ষণ মাধ্যম কোথায় দেওয়া থাকবে, ফার্মেন্টার যন্ত্রে। সেই ফার্মেন্টার যন্ত্রে যে কৃত্রিম কর্ষণ মাধ্যম আছে, সেখানে কি করা হলো না, এরকম অণুজীবকে দেওয়া হলো, এক্সেপ্ট বহুকোষী ছত্রাক ছাড়া, বহুকোষী শৈবাল ছাড়া। আর না হলে যত প্রকার অণুজীব আছে, সমস্ত প্রকার অণুজীবকে ফার্মেন্টের যন্ত্রে কৃত্রিম কর্ষণ মাধ্যমে দিয়ে কালচার করা হবে। স্বাভাবিকভাবে যখন কৃত্রিম কর্ষণ মাধ্যমে ফার্মেন্টার যন্ত্রে যখন অণুজীবকে কালচার করা হয়, তখন সেখানে কিছু গ্যাস উৎপন্ন হবে। যে গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে, সেই গ্যাসগুলো বাইরে বের করে নেওয়ার জন্য একটা পাইপ আছে, নল আছে, আর একটা নলের মাধ্যমে ভেতরে কি হবে, গ্যাস প্রবেশ করবে, একটা নলের মাধ্যমে বাইরে কি হবে, গ্যাস বেরিয়ে আসবে। যে গ্যাসটা উৎপন্ন হবে, সেই গ্যাসটা নিশ্চয়ই অণুজীবের পক্ষে উপকারী নয়, সেগুলো হচ্ছে ক্ষতিকর গ্যাস, সেগুলো কি হবে, বাইরে বেরিয়ে আসবে। আর যে গ্যাসটা দরকার, সেই গ্যাসটা কি হবে, আরেকটা পাইপের মাধ্যমে ভেতরে যাবে। তাহলে গ্যাসের যে আদান প্রদান, সেটা কমপ্লিট হলো। এবার যে ফার্মেন্টার যন্ত্র, সেই ফার্মেন্টার যন্ত্রে কি করা হবে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হবে। সেই ফার্মেন্টার যন্ত্রে কি করা হবে, পিএইচ নিয়ন্ত্রণ করা হবে। এবার পিএইচ, তাপমাত্রা, গ্যাস, খাদ্য
সমস্ত প্রকার কিন্তু আন্ডার কন্ট্রোলড, আইসিইউর মতো। তাহলে সেখানে কি হবে, যে কালচার মিডিয়াতে কালচার করা হচ্ছে এককোষী শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদিকে, তারা তাহলে সেখানে কি হবে, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া উচিত। আর যদি সেটা মাল্টিসেলুলার অ্যালগি হয়, রাইজোপাস একটা ছত্রাক, অ্যাসপারজিলাস একটা শৈবাল, তাহলে এরকম যদি বহুকোষী অণুজীব হয় তাদেরকে কি করা হয়, একটা ট্যাঙ্ক, কাঁচের তৈরি ট্যাঙ্ক বা একটা ধাতব ট্যাঙ্কে কি করা হবে, কালচার করা হবে। তাহলে কালচার শেষ, তার মানে তাদের সংখ্যা কি হলো, বৃদ্ধি হয়ে গেল। এবার বিশেষ নলের মাধ্যমে তাদেরকে কি করা হবে, এটা ফার্মেন্টার যন্ত্রে এগুলো হলো, তাহলে তাদেরকে কি করতে হবে, বাইরে বের করে নিয়ে আসতে হবে। বাইরে বের করে নিয়ে এসে সেন্ট্রিফিউগেশন, ফিল্ট্রেশন, ফ্লকুলেশন, এইরকম কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে এই অণুজীবগুলোকে কি করা হবে, পৃথক করা হবে। এটা অণুজীব। এর মধ্যে তো নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আরএনএ আছে। এবার কোনো ডিএনএ আরএনএ সেগুলো মানুষের পক্ষে বা গবাদি পশুর পক্ষে ক্ষতিকর হতে পারে। তাহলে সেই নিউক্লিক অ্যাসিডকে নষ্ট করা হবে কি দ্বারা, উৎসেচকের দ্বারা। যে উৎসেচকটা ব্যবহার করা, সেই উৎসেচকের নাম হচ্ছে নিউক্লিয়েজ উৎসেচক। নিউক্লিয়েজ উৎসেচক দ্বারা নষ্ট করে দেওয়া হলো। এবার এদের থেকে যে জল ছিল সেই জলটাকে কি করা হবে, বের করে দিতে হবে। তার মানে ডিহাইড্রেশন করা হবে। ডিহাইড্রেশনকে আমরা বাংলার কথায় কি বলি, নিরুদিত করা, জল বিয়োজন করা। এবং এমনভাবে জল বিয়োজন করতে হবে, এমনভাবে নিরুদিত করতে হবে যাতে করে 10%-এর বেশি যেন জল না থাকে। জল বের করে দেওয়া হলো। এরপরে যে প্রোটিনটা সেখান থেকে পাওয়া যাবে, যে প্রোটিনের বায়োমাস পাওয়া যাবে, সেটাকেই আমরা কি বলবো, সিঙ্গেল সেল প্রোটিন। এবার তাকে প্রসেসিং করে, প্রক্রিয়াকরণ করে সেখান থেকে কি করা হবে, প্রোটিনটাকে বাজারজাত করা হবে। যারা ধর প্রোটিনের অভাবজনিত রোগে ভুগছে তাদের ক্ষেত্রে এসসিপি গুরুত্বপূর্ণ। বা যারা নিরামিষাশী, যারা মাছ মাংস ডিম খায় না, তাদের ক্ষেত্রে এই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রোটিন তো নিশ্চয়ই এখানে কোনো স্নেহ পদার্থ থাকবে না। যারা করোনারি ডিজিজে ভোগে, হৃৎপিণ্ড ঘটিত রোগে যারা ভোগে, তাদের ক্ষেত্রে এই প্রোটিন কি হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর বিভিন্ন প্রকার পশু বা যারা পোলট্রি, সেখানে যদি এই সমস্ত ফিডগুলো যদি ব্যবহার করা হয় তাহলে তাদের বৃদ্ধি, উৎপাদন কি হবে, ত্বরান্বিত হবে। এই হচ্ছে কি না সিঙ্গেল সেল প্রোটিন। তার মানে বর্তমান দিনে বাজারে যত প্রকার প্রোটিনের পরিপূরক খাদ্যগুলো পাওয়া যাচ্ছে, সমস্ত প্রকার প্রোটিন পরিপূরক খাদ্য কিন্তু কালচার, সবই কিন্তু প্রক্রিয়াকরণ, সবই কিন্তু কর্ষণ পদ্ধতিতে তৈরি হয়েছে। আমরা এরপরে যেটা যাব সেটার নাম হচ্ছে বায়োফর্টিফিকেশন। বায়োফর্টিফিকেশন কি, এর বাংলা হচ্ছে বায়োফর্টিফিকেশন। এদিকে যে পদ্ধতির মাধ্যমে খাদ্যের মধ্যে ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন ইত্যাদি বৃদ্ধি করা হয় তার নাম হচ্ছে ফর্টিফিকেশন। আর জৈব প্রযুক্তিবিদ্যার মাধ্যমে, জৈব প্রযুক্তিবিদ্যা ইংরেজি হচ্ছে বায়োটেকনোলজি, তার মাধ্যমে যখন খাদ্যের প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি পরিমাণ বৃদ্ধি করা হবে তখন তার নাম হচ্ছে বায়োফর্টিফিকেশন। আমরা এই পদ্ধতির ডিটেলস পড়ব পরের চ্যাপ্টারে, যেখানে আমরা জৈব প্রযুক্তিবিদ্যা পড়ব। এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, গোল্ডেন রাইস। নাম শুনেছিস? সোনালী চাল। সোনালী চাল কি? কালারটা সোনালী বর্ণের, গোল্ডেন কালার। এটা কিন্তু বায়োফর্টিফিকেশনের মাধ্যমে তৈরি। তার মধ্যে এমন একটা জিন প্রবেশ করানো আছে
যে জিনটা কি করে না ভিটামিন এ উৎপন্ন করে। তার মানে যারা ভিটামিন এর অভাবজনিত রোগে ভোগে তারা যদি সেই চাল খায় তাহলে তাদের কিন্তু ভিটামিন এর অভাবজনিত রোগটা কি হবে, মানে আমরা যাকে বলি নাইট ব্লাইন্ডনেস, রাতকানা, সেই রোগটা কিন্তু তাদের ভালো হয়ে যাবে। কিভাবে কি ব্যাপার সেটাই আমরা পড়বো। আমরা বলেছি তো যে পদ্ধতির মাধ্যমে খাদ্যের পুষ্টিমূল্য বাড়ানো যাবে। তাহলে এখানে আমরা যে এমনি রাইস, মিনিকেট রাইস খাই, সেখানে ভিটামিন এ আছে কিন্তু খুব কম পরিমাণে। আর এখানে যেগুলো খাই সেগুলো তো আরো কম পরিমাণে। কারণ তো যেগুলো এত সাদা চাল, এত ধবধবে সাদা ভাত কেন, তার কারণ হচ্ছে যে চালকে পালিশ করা হয়। গ্রামের চাল এত ধবধবে এত সাদানো, তার কারণ কিনা সেখানে কিন্তু চালকে পালিশ করা হয় না। চাল যত পালিশ করা হবে ভাত দেখতে ভালো হবে, কিন্তু তার পুষ্টিমূল্য কি করবে, ডিক্রিজ করবে। তার কারণ যত পালিশ করা হয় তত ভিটামিন, খনিজ লবণ, কার্বোহাইড্রেট তত কি হবে না সেখান থেকে বেরিয়ে যাবে। তাহলে এমনি চালের যে ভিটামিন এ কন্টেন্ট আর গোল্ডেন রাইসের যে ভিটামিন এ কন্টেন্ট আকাশ পাতাল পার্থক্য। কারণ যে গোল্ডেন রাইসটা পাওয়া যায় সেটাকে আমরা বলি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার, বা তাকে আমরা বলি ট্রান্সজেনিক প্ল্যান্ট। তার মধ্যে বাইরের থেকে আলাদা একটা জিনকে কিন্তু প্রবেশ করানো হয়েছে। তাহলে বায়ো ফার্টিফিকেশন আমরা কাকে বলবো না, যে পদ্ধতির মাধ্যমে খাদ্যের মধ্যে খনিজ লবণ, ভিটামিন, প্রোটিন ইত্যাদি উপাদানের পরিমাণ বৃদ্ধি করা হয় তাকে ফর্টিফিকেশন বলে। জৈব প্রযুক্তিবিদ্যার মাধ্যমে খাদ্যের মধ্যে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ বৃদ্ধি করাকে, যেহেতু জৈব প্রযুক্তিবিদ্যা, যার জন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বায়ো ফার্টিফিকেশন। তাহলে এর উদাহরণ আমরা কি বললাম, এর উদাহরণ আমরা বললাম গোল্ডেন রাইস। আমরা একটুখানি জেনে নিই যে কিভাবে তৈরি করা হয়। ধানের মধ্যে দুটো জিন প্রবেশ করানো হয়। একটা জিনের নাম হচ্ছে PSY জিন। ড্যাফোডিল বলে একটা গাছ আছে, সেই ড্যাফোডিল গাছ থেকে একটা জিন পাওয়া যায়, যে জিনের নাম হচ্ছে ফাইটোইন সিনথেস জিন। P for ফাইটোইন আর SY for সিনথেস। এই ফাইটোইন সিনথেস জিন ড্যাফোডিল গাছ থেকে আইসোলেট করা হয়। একটা জিন, যে জিনকে খালি চোখে দেখা যায় না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ড্যাফোডিল গাছের সেই জিনটা ক্রোমোজোমে কোথায় আছে তাকে আইডেন্টিফাই করে, তাকে লোকেট করে সেখান থেকে কেটে নিয়ে আসা হয়। একটা নিয়ে এলে একটা মাত্র ধান গাছে দেওয়া যায়, তার মানে একটা নিয়ে এসে তাকে মাল্টিপল কপি করতে হয়, তার পদ্ধতি আছে। সেই পদ্ধতির মাধ্যমে তাকে মাল্টিপল কপি করে এক একটা জিনকে এক একটা ধান গাছের মধ্যে প্রবেশ করা হয়।
নিশ্চয়ই পেরেকের মাধ্যমে প্রবেশ করানো যাবে না, তার পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে জিনটাকে কি করা হয়, স্থানান্তরণ করা হয়। আরেকটা জিন আছে, যে জিনের নাম হচ্ছে CRTL জিন, আরুইনিয়া ইউরিডিফোলিয়া বলে একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া থেকে ক্যারোটিন ডিস্যাচুরেট, এই CRTL জিন এর যে উৎসেচক তৈরি করে তার নাম ফাইটোইন সিনথেজ। এ যে জিন তৈরি করে তার নাম হচ্ছে ক্যারোটিন ডিস্যাচুরেট। এই দুটো জিনকে ড্যাফোডিল গাছ থেকে যথাক্রমে ব্যাকটেরিয়া থেকে আরুইনিয়া থেকে কি করা হবে, পৃথক করা হবে, দিয়ে ধান গাছের মধ্যে কি করা হবে, প্রবেশ করানো হবে। ধান গাছে বিটা ক্যারোটিন সংশ্লেষ বৃদ্ধি পাবে। এমনি স্বাভাবিক ধান গাছ যে পরিমাণে বিটা ক্যারোটিন সংশ্লেষ করবে, এই রকম জিন প্রবেশ করানোর ফলে যে ধান গাছ, সেখানে কিন্তু বিটা ক্যারোটিনের পরিমাণ অনেক বেশি হবে। সেই বিটা ক্যারোটিন আমাদের যকৃতের মধ্যে গিয়ে ভিটামিন এ তে কনভার্ট হবে। আমরা জানি ভিটামিন এর পুরো ভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন, অর্থাৎ ভিটামিন এ মানব দেহে সংশ্লেষিত হয় এবং যেখান থেকে সংশ্লেষিত হয় তার নাম হচ্ছে বিটা ক্যারোটিন। তাহলে এই ধানের মধ্যে, চালের মধ্যে কি আছে, বিটা ক্যারোটিন আছে। এই চাল ধান যখন আমাদের শরীরে যাবে তখন কি হবে, যকৃতে বিটা ক্যারোটিন কি হবে, ক্যারোটিনে পরিণত হবে। তার মানে এই চাল হচ্ছে বা এই ধান হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ। আমরা বলেছি যে পদ্ধতির মাধ্যমে ভিটামিনের পরিমাণও বাড়ানো যেতে পারে, খনিজ লবণের পরিমাণও বাড়ানো যেতে পারে, বা প্রোটিনের পরিমাণও বাড়ানো যেতে পারে। এইরকম অত্যধিক প্রোটিনযুক্ত সয়াবিন, বিন এরকম উদ্ভিদগুলো তৈরি করা হয়েছে। মসুরের ডাল, এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, সবই কিন্তু বায়োফর্টিফিকেশন। আমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবো তখন আমরা ট্রান্সজেনিক প্ল্যান্ট বলবো। ট্রান্সজেনিক প্ল্যান্ট মানে তার মধ্যে নতুন করে জিন কি করানো হয়েছে, প্রবেশ করানো হয়েছে। সেই জিন খাদ্যের, এখানে আমরা খাদ্যের পুষ্টিমূল্য বলছি। এরকম মানুষের হিউম্যান ওয়েলফেয়ার, মানব কল্যাণে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন ভূমিকা পালন করেছে। আমাদের এখানে যে ফিল্ডটা আছে, যেহেতু আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন, এখানে তাই কি করা হয়েছে না, খাদ্যকে উন্নতি করানো হয়েছে। এই পদ্ধতিটা আমি বলবো, আর এইখানে একটু বলবো। হ্যাঁ, ভাত দিচ্ছি ফার্মেন্টার যন্ত্রে পদ্ধতি। ফার্মেন্টার যন্ত্রে অনেকে আছে, মুখ বন্ধ কর, একটু আমি নিচে যাবো কিন্তু ওখানে। আমি সেদিন বলেছি কিন্তু যে কান ধরে দান করে দেবো, ওই ব্যাড হ্যাবিট আমি ছাড়িয়ে দেবো এবার। কৃত্রিম ফার্মেন্টার যন্ত্রে কৃত্রিম কর্ষণ মাধ্যমে এককোষী অণুজীবকে কালচার করা হয়। ফার্মেন্টার যন্ত্রে উৎপন্ন দূষিত গ্যাসকে
বাইরে নির্গত করার জন্য নির্দিষ্ট পাইপ বর্তমান। অপর একটি পাইপ বা নলের সাহায্যে বাইরে থেকে গ্যাস ফার্মেন্টার যন্ত্রে প্রবেশ করানো হয়। ফার্মেন্টার যন্ত্রে প্রবেশ করানো হয়। অপর একটি নলের বা পাইপের মাধ্যমে ফার্মেন্টার যন্ত্রে প্রবেশ করানো হয়। ফার্মেন্টার যন্ত্রে তাপমাত্রা এবং পিএইচ ফার্মেন্টার যন্ত্রে তাপমাত্রা এবং পিএইচ নিয়ন্ত্রণ করা হয়। বহুকোষী শৈবালে কালচারের জন্য ধাতব ট্যাঙ্ক বা কাঁচের তৈরি ট্যাঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। ধাতব ট্যাঙ্কের তাপমাত্রা ও পিএইচ নিয়ন্ত্রণ করা হয়। বিশেষ একটি নলের মাধ্যমে ফার্মেন্টার যন্ত্র থেকে অণুজীবকে বাইরে বের করিয়ে নিয়ে আসা হয়। বিশেষ কতগুলি পদ্ধতি, যেমন সেন্ট্রিফিউগেশন, ফ্লোটেশন, ফ্লোকুলেশন ইত্যাদি পদ্ধতির মাধ্যমে এককোষী অণুজীবগুলিকে পৃথক করা হয়। অ্যাসপারজিলাস
প্রভৃতি অ্যাসপারজিলাস ASPERGILLUS প্রভৃতি বহুকোষী শৈবালকে ফিল্ট্রেশন পদ্ধতির মাধ্যমে আলাদা করা হয়। এরপর অণুজীবগুলিকে জল নিরুদিত করা হয়। যাতে করে অণুজীবের মধ্যে %10 বেশি জল উপস্থিত না থাকে। এরপর অণুজীবে বর্তমান ক্ষতিকর নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিয়েজ উৎসেচক দ্বারা নষ্ট করা হয় এবং পরে অণুজীব থেকে প্রোটিন নিষ্কাশিত করা হয়। যারা সিঙ্গেল সেল প্রোটিন সুবিধা এসসিপি সুবিধা লেখা 1 নম্বর এসসিপি প্রোটিনের অনুপূরক খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এসসিপি প্রোটিনের অনুপূরক খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। দু নম্বর এসসিপি নিরামিষাশী ব্যক্তিরা ভক্ষণ করে থাকে। 3 নম্বর এসসিপিতে স্নেহ পদার্থ না থাকা উচ্চ রক্তচাপ যুক্ত রোগীরা একে গ্রহণ করে। এসসিপি পোল্ট্রি পাখি এবং গবাদি পশুর বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার বায়োফর্টিফিকেশন কর গবাদি পশু এবং পোল্ট্রি পাখির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়োফর্টিফিকেশন পুষ্প
উৎপন্ন ধান হলো বায়ো ফর্টিফিকেশনের মাধ্যমে উৎপন্ন ধান হলো গোল্ডেন রাইস। জৈব প্রযুক্তিবিদ্যার মাধ্যমে নিম্নলিখিত দুটি জিন, জৈব প্রযুক্তিবিদ্যার মাধ্যমে নিম্নলিখিত দুটি জিন জীবের থেকে পৃথক করা হয়েছে। নিম্নলিখিত দুটি জিন জীব থেকে পৃথক করা হয়েছে। হাইফেন 1 নম্বর PSY জিন, PSY জিন যা ড্যাফোডিল নামক, ড্যাফোডিল DAFFODIL ড্যাফোডিল নামক উদ্ভিদ থেকে পৃথক করা হয়েছে এবং এই জিন ফাইটোইন, কয়াকার হস্যই টয়কার হস্যই দন্তেন, ফাইটোইন সিনথেজ নামক উৎসেচক সংশ্লেষ করে। দু নম্বরের CRTL জিন, CRTL জিন যা আরউইনিয়া ইউরিডিফোলিয়া, আরউইনিয়া লেখা আছে ERWINIA আন্ডারলাইন, ইউরিডিফোলিয়া URIDIFOLIA নামক, ইউরিডিফোলিয়া আন্ডারলাইন করবি মেগা আন্ডারলাইন নামক ব্যাকটেরিয়া থেকে পৃথক করা হয়েছে এবং এই জিন ক্যারোটিন ডিস্যাচুরেজ উৎসেচক সংশ্লেষ করে। প্যারাচেঞ্জ উপরোক্ত দুটি জিনকে জৈব প্রযুক্তির মাধ্যমে ধান গাছের মধ্যে প্রবেশ করিয়ে ধান গাছে বিটা ক্যারোটিন সংশ্লেষ, বিটা চিহ্ন দিবি, বিটা হাইফেন দিয়ে ক্যারোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। এই চাল মানুষ গ্রহণ করলে
চালে উপস্থিত বিটা ক্যারোটিন ভিটামিন এ, ক্যাপিটাল এ, ভিটামিন এ, এ মানে এ ওই না, ভিটামিন এ বি, এ ভিটামিন এ তে রূপান্তরিত হয়। সুতরাং ফুল স্টপ দিয়ে, সুতরাং গোল্ডেন রাইস হলো ভিটামিন এ সমৃদ্ধ চাল। ফুল স্টপ। যারা ইউটিউব দেখবি তাদেরকে বলে দিচ্ছি, এর পরের পার্টটা কিন্তু নোট দেওয়া হবে, আমি নোট দিচ্ছি, নোটটা খাতায় রেডি করে নিবি। আর বিবর্তন আর বিবর্তনের কৌশল পরীক্ষা হবে আজকে বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আর রবিবার। সামনের বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 4 দিন ধরে বিবর্তনের কৌশল। যারা অনলাইনে আছিস তারা কোশ্চেনটা নিয়ে যাবি। আর আজ থেকে নোট দেওয়া হবে, এখন 4-5 দিন ধরে নোট দেওয়া হবে।